Hello students, welcome back to my YouTube channel Himadris Physics Tutorial. তা ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াচ্ছি। তা তোমাদের এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম, যে লেকচারটা ছিল 9 নম্বর লেকচার নাম্বার 9, তাতে আমি অ্যাপ্লিকেশন অফ গাউস থিওরেম পড়াচ্ছিলাম। কয়েকটা অ্যাপ্লিকেশান অলরেডি করেছি, আরও অনেকগুলি বাকি, যেটা বলেছিলাম টোটাল দুটো পার্টে করব। আগের দিন একটা পার্টে করেছি, আজকে নেক্সট পার্টটা করব। তা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করছো। তাহলে চলো শুরু করা যাক আজকের পড়া। আজকে প্রথম যে পার্টটা করব সেটা হচ্ছে গোলীয় খোলক বা ফাঁপা গোলকের জন্য। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ফাঁপা গোলকের জন্য। অ্যাজ ইউজুয়াল কিভাবে করব না, যে ফাঁপা গোলকটি আছে সেই ফাঁপা গোলকটির বাইরে, তার উপরে এবং ভেতরে কি হবে, অর্থাৎ তিনটে পার্টি করব। তো মনে করি এই সেই ফাঁপা গোলকটি, যাকে সুষমভাবে একে আহিত করা হয়েছে চার্জ দিয়ে। তাই সুষমভাবে যদি আহিত করা হয়, সেই চার্জগুলি অবশ্যই কোথায় থাকবে, এইভাবে এর বাইরের দিকে থাকবে। এটা মনে করি সেন্টারটা ও। আরো মনে করি যে এর ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, মোট যে পরিমাণ আধান দেওয়া হয়েছে সেই আধানের পরিমাণ ধরে নাও কিউ পরিমাণ আধান দিয়েছে, এবং গোলকের ব্যাসার্ধ আর ধরলাম। তাহলে এমন একটা ডিস্টেন্স মনে করি এর বাইরে একটা বিন্দু, ধরো এই বিন্দুতে আমি প্রাবল্য বার করতে চাইছি, এবং এইটা এই বিন্দুটা মনে করি সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে আছে। তোমাদের আগেই বলেছিলাম যে এই যে যদি চার্জ দেওয়া হয়, চার্জ জেনারেলি পরিবাহীর কোথায় থাকে, বাইরের দিকে অবস্থান করে। তো এটা পরিবাহীর বাইরের দিকে অবস্থান করছে, কিন্তু তার কনসেন্ট্রেশন আছে কোথায়, ধরে নেব তার সেন্টারে। তার জন্য সমস্ত গণনা আমরা করছি এখানে সেন্টার থেকে। তাহলে এখানে এই বিন্দুতে যদি আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয় গাউসের থিওরেম অ্যাপ্লাই করে, তাহলে আমার ফার্স্ট কাজ কি না, এই এ পয়েন্টে সেন্টার ও করে ঠিক এর যে সিমেট্রিক একটা গোলক আমরা কল্পনা করে নেব, যাকে আমরা বলবো গাউসিয়ান সারফেস। এক্ষেত্রে তাহলে গাউসিয়ান সারফেসটা কি হবে, গোলীয়। তাহলে গাউসিয়ান সারফেসটা যদি আমি আঁকি, তাহলে দেখো কিরকম হবে। মোটামুটি এইরকম। তাহলে এই যে গাউসিয়ান সারফেসটা আছে, সেই গাউসিয়ান সারফেসে এই এ পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার ডিরেকশন কোন দিকে বরাবর হবে, এদিক বরাবর। এখানে একটা খুব ক্ষুদ্র আমি ক্ষেত্রফল ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রফলটার ডিরেকশনও কোন দিকে হবে, এই একই দিকে হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, অবভিয়াসলি 0 ডিগ্রি। তাহলে
গাউসের থিওরেম যদি অ্যাপ্লাই করি, গাউসের উপপাদ্য হতে পারে। সেখানে ফ্লাক্সের ভ্যালু কত ছিল, ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস, এটা হচ্ছে সেই গাউসিয়ান সারফেস এস। ই ডট ডিএস, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কত ছিল, কিউ বাই এপসাইলন। যেখানে এপসাইলনটা কি না, যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামটার তড়িৎ ভেদ্যতা। তাই এপসাইলনকে যদি শূন্য মাধ্যম হয় তাহলে আমরা এপসাইলন নট দিয়ে ডিনোট করব, এবং সেক্ষেত্রে এপসাইলন ইকুয়াল টু আমরা এনি কাপ্পা এপসাইলন নট, যেখানে কাপ্পাটা কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। और ই ডট ডিএস এটা কত হবে, ই ইন্টু ডিএস কস, ডিএস আর ই এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, ওভার দ্য সারফেস এস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। और ই যেটা বার করব ইন্টু ডিএস আছে, ডিএস মানে হচ্ছে এই যে তলটা আছে তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। কারণ গাউসের এখন যে আর ডিসটেন্স ধরে যখন বার করছি, আর ব্যাসার্ধে আমরা গোলক কল্পনা করে নিয়েছিলাম যেটা গাউসিয়ান সারফেস, তাহলে এই গাউসিয়ান সারফেসের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত কিউ বাই এপসাইলন। और ই এর ভ্যালু তাহলে দাঁড়াচ্ছে, দেখো এটাকে এইদিকে নিয়ে গিয়ে একটু সাজালে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার। এই হচ্ছে তোমার বাইরের পৃষ্ঠের জন্য। তাহলে ফার্স্ট পার্ট যেটা করলাম সেটা ক্যাপিটাল আর ইজ গ্রেটার দেন স্মল আর, তার মানে কি বাইরে হওয়ার জন্য আমরা করলাম বিন্দুটা। ক্লিয়ার? নেক্সট পার্ট হচ্ছে 2 নম্বর, ইফ ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর, তার মানে কোথায় না পৃষ্ঠে। এই যে গোলকটা ছিল ফাঁপা গোলকটা তার পৃষ্ঠে, তাহলে তার পৃষ্ঠে যদি করো তাহলে এই জায়গায় শুধুমাত্র কি দাঁড়াবে, ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই স্মল আর স্কয়ার হবে। কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো? ক্লিয়ার? কারণ এখন যে গোলকটা আছে স্মল আর ব্যাসার্ধ বা স্মল আর ডিসটেন্স দূরে যখন করছো সেন্টার থেকে, তখন যে গোলকটা অরিজিনাল ছিল সেই গোলকটার পৃষ্ঠটাই হবে গাউসিয়ান সারফেস। ক্লিয়ার ইকুইভ্যালেন্ট? নেক্সট পার্ট মিন্স হচ্ছে এই থার্ড পার্ট, যদি এই পয়েন্টটা ভেতরের দিকে থাকতো তাহলে কি হতো, মুছলাম এই পার্টটা। দেখো থার্ড পার্টের ক্ষেত্রে ইফ আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, তার মানে যে ডিসটেন্সে নিচ্ছ ওর ভেতরে যেহেতু নিচ্ছি তাহলে আর এর ভ্যালু ছোট, অর্থাৎ গোলকের ভেতরে, গোলকের ভেতরে যদি নিই তাহলে দেখো যে গাউসিয়ান সারফেস হবে সেটাও গোলক হবে, এবং সেই গোলকের ব্যাসার্ধ কত হবে না ক্যাপিটাল আর হবে, যেটা স্মল আর দ্যাটস মিন্স অরিজিনাল যে গোলকটা আছে তার থেকে ছোট। তো এবার যেহেতু এটা ফাঁপা গোলক, তুমি যদি একে আহিত করো তাহলে সেই আধানটা কোথায় আছে না স্মল আর ব্যাসার্ধের যে অরিজিনাল গোলকটা আছে তার পৃষ্ঠে। যেহেতু ক্যাপিটাল আর অর্থাৎ এই পয়েন্টে এর ভেতরে আছে, তাহলে এটা ফাঁপা, যেহেতু এই যে গাউসিয়ান সারফেস আছে তাহলে তার উপরে কোনো প্রকার আধানের ডিস্ট্রিবিউশন আমরা পাবো না। তাহলে আধানের ডিস্ট্রিবিউশন যদি না থাকে, কারণ সেটা পুরোটাই রয়েছে কোনটায়, এই যে বাইরের গোলকটা আছে তার মধ্যে, তাহলে আধানের ডিস্ট্রিবিউশন যদি আমরা না পাই, আধান যদি না থাকে, তাহলে কিউ এর ভ্যালু 0, তাহলে সেক্ষেত্রে যে ফ্লাক্স হবে সেই ফ্লাক্সের ভ্যালু হবে 0, অর্থাৎ ই এর ভ্যালু হবে 0। তো এটা দেখো এইরকম তুমি যদি ছবি আঁকো এইভাবে আঁকতে পারো। ধরে নাও
এই হচ্ছে ক্যাপিটাল আর, তার মানে এইরকম একটা পয়েন্টে তুমি ধরো বার করছো, তাহলে এই জায়গায় যদি বার করো তাহলে কিরকম দাঁড়াবে সেই কাজটাই করছি। তো দেখো এখানে যেহেতু গাউসীয় তলে, তার মানে কোনটা না ক্যাপিটাল আর ব্যাসার্ধের কল্পিত গোলক, যেহেতু গাউসীয় তলে কোনো আধান নেই, মানে কি কিউ এর ভ্যালু 0, সুতরাং ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস এর ভ্যালু হবে কত 0, কিউ বাই এপসাইলন 0 ছিল বা কিউ বাই এপসাইলন ছিল, therefore ds তো নট ইকুয়াল টু 0, তাহলে ই ইকুয়াল টু 0, তাহলে ই ইকুয়াল টু 0 হওয়ার অর্থ হচ্ছে ওর ভেতরে কোনো প্রকার তোমার প্রাবল্য তৈরি হবে না। নিশ্চয়ই পুরো বিষয়টা বুঝতে পেরেছো, দেখো ভালো করে বুঝলাম। তাহলে এরপরে যে পার্টটা করব সেটা হচ্ছে এই যে ফাঁপা গোলকের জন্য করলাম, যদি আমরা একটা পরিবাহী গোলকের জন্য করতাম, পরিবাহী গোলক যদি হতো তাহলে দেখো আধান দেওয়ার সাথে সাথে সেই আধানটা কোথায় থাকবে না বাইরের পৃষ্ঠে থাকবে। তাহলে বাইরের পৃষ্ঠে থাকলে আমরা এই খোলকের ক্ষেত্রে যা যা করেছি, অর্থাৎ গোলীয় ফাঁপা গোলকের ক্ষেত্রে যা যা করতে পেরেছি বা করেছি সেই পুরো জিনিসটাই সেম হবে এর ক্ষেত্রে, কারণ ওর ক্ষেত্রেও চার্জ ডিস্ট্রিবিউশন কোথায় ছিল না বাইরের পৃষ্ঠে। এই পরিবাহীর ক্ষেত্রেও যখন আমরা পরিবাহী গোলক করব তখন চার্জ দিলে সেই চার্জটাও ছড়িয়ে পড়বে এবং কোথায় থাকবে পরিবাহীর বাইরের পৃষ্ঠে। তাহলে এক্ষেত্রে এটা আমি বলতে পারি, দেখে নিও তোমরা, সেম অ্যাজ বিফোর। ঠিক আগের যে পার্টটা পড়েছি সেই পার্টটার মতো, তার জন্য এটা আমি তাহলে করলাম না, আশা করি পারবে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট যেটা করব সেটা যদি অপরিবাহী গোলক হয়, অর্থাৎ কন্ডাক্টর নয়, নন কন্ডাক্টিং একটা স্ফিয়ারের জন্য কি হবে। তাই দেওয়া উচিত। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে, তুমি যদি এটাকে টোটাল সুষমভাবে আহিত করো তাহলে এই আধানটা এর সর্বত্রই ছড়িয়ে পড়বে নন কন্ডাক্টিং। তাহলে এই নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে লেট রেডিয়াস তোমার ধরো স্মল আর ধরলাম, তাহলে এই যদি স্ফিয়ারটা হয় এটা তার সেন্টার, আর তাহলে এর সর্বত্র তুমি চার্জ দ্বারা আহিত করেছো, মনে করি অবশ্যই পজিটিভ চার্জ। তাহলে এরকম ভাবে যদি সর্বত্র পজিটিভ চার্জে আহিত করো তাহলে দেখো আধানটা ওর মধ্যে টোটাল আয়তন জুড়ে রয়েছে, তাহলে আমরা এক্ষেত্রে ভলিউম চার্জ ডেনসিটি পাবো। অ্যান্ড টোটাল চার্জ ধরে নেওয়া হচ্ছে কিউ, দেয়ারফর ভলিউম চার্জ ডেনসিটি রো যদি হয়, রো ইকুয়াল টু কত দাঁড়াবে
চার্জ ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব, দ্যাট মিনস 3 কিউব ডিভাইডেড বাই 4 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের আমরা জানি আয়তন। দেখো বোঝা গেল একটুখানি। সাপোজ এটাকে আমি একটা নাম্বার দিয়ে রাখলাম। এবার ফার্স্ট পার্ট করছি, আউটসাইড অফ দ্য স্ফিয়ার। আউটসাইড অফ দ্য স্ফিয়ার যদি করতে হয় তার মানে পয়েন্টটা কোথায় আছে না বাইরে। তাহলে যদি বাইরে থাকে তাহলে তাকে ঘিরে আমরা যে গাউসিয়ান সারফেস কল্পনা করব সেটাও একটা গোলক হবে। তাহলে এই টোটাল চার্জটা কনসেন্ট্রেটেড আছে কোথায় বলে নিতে পারি, ধরে নিতে পারি সেন্টারে। তাহলে সেন্টারে যদি অর্থাৎ ও পয়েন্টে যদি কনসেন্ট্রেটেড ধরি তাহলে দেখো ওই ক্যাপিটাল আর ব্যাসার্ধে, তার মানে ক্যাপিটাল আর ইজ গ্রেটার দেন স্মল আর, ক্যাপিটাল আর ব্যাসার্ধের যে গাউসিয়ান সারফেস বা গাউসিয়ান যে গোলকটা আমরা কল্পনা করেছি তাহলে তারও চার্জ হবে এই একই পরিমাণ চার্জ কিউ। তাহলে তাই যদি হয় আমরা এবার বার করব, অ্যাপ্লাই করব কি তোমার গাউসের সূত্র। তাহলে ফ্রম গাউসের থিওরেম। তাহলে গসের থিওরেম থেকে আমরা কি পাবো না ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইকুয়াল টু টোটাল চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস ডিভাইডেড বাই এপসাইলন। যেখানে এপসাইলন কি বলেছি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো ছবি যদি আঁকতে হয় ছবিটা কিরকম হবে না আর পয়েন্টটা ধরো এই জায়গায়, একে ঘিরে এইভাবে আমরা গাউসিয়ান সারফেস কল্পনা করলাম এস। এই পয়েন্টটা সাপোজ এ, এই ডিসটেন্সটা হচ্ছে বা ব্যাসার্ধটা কত আর। এই এ পয়েন্টে তুমি ক্ষুদ্র একটা ক্ষেত্রফল নিয়েছো, সেটার যেদিকে ডিরেকশন এখানে প্যারাবোলার ডিরেকশনের সেম ডিরেকশনে হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো অর ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস ই ডিএস cos মধ্যবর্তী কোণ 0 ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। অর ই যদি ডিএস এর উপরে সারফেস ইন্টিগ্রেশন করি তাহলে এই টোটাল যে ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফলটা হবে, তার ক্ষেত্রফলটা কত না 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। কিউ এর ভ্যালু যদি বসিয়ে দিই পাই স্মল আর কিউব ইনটু রো ডিভাইডেড বাই কত আছে এপসাইলন। দেখো বুঝতে পারলে কিনা, এক নম্বর ইকুয়েশন থেকে তুমি কিউ এর ভ্যালু কত পাবে, এই জায়গায় তুমি তাহলে কিউ বার করে রাখতে পারো। রো যদি ওটা হয় তুমি লিখতে পারো অর কিউ ইকুয়াল টু তাহলে 4/3 পাই স্মল আর কিউব ইনটু রো। তাহলে সেই জিনিসটা এখানে আমি বসিয়ে দিলাম। অর দেখো উভয় পাশ থেকে 4 পাই কেটে যাচ্ছে, কেটে গেলে প্রাবল্য ই এর যে ইকুয়েশন আসছে সেটা দাঁড়াচ্ছে আর কিউব রো বাই এপসাইলন আর স্কয়ার। বোঝা গেল? এখানে একটা 3 আছে, 3 এপসাইলন আর স্কয়ার। দেখো বোঝা গেল কিনা, 4 পাই আর স্কয়ারে 4 পাই আর এই 4 পাই কেটে গেল, তাহলে আর স্কয়ার 3 এপসাইলন নিচে আছে, উপরে দেখো আর কিউব ইনটু রো আছে। তাহলে এই দাঁড়াবে এর প্রাবল্য। ক্লিয়ার? আমরা যদি এখানে ই ভার্সেস আর কে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি আমরা, যেহেতু দুটোর গুণফল যদি আমরা এটাও জানি যে ইফ x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে x ভার্সেস y কি হয় এদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে it will be a
হাই প্যারাবোলা। এদের যে নেচারটা হবে এক্স আর ওয়াই কে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে সেই গ্রাফের নেচার হবে হাই প্যারাবোলা। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রেও হাই প্যারাবোলা হবে। তার মানে সাপোজ এটা হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, ধরো এখানে যেখানে হবে যা হবে এটা দাঁড়াবে এইরকম, এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে ই, এটা ম্যাক্সিমাম। ক্লিয়ার? তো নেক্সট পার্টে এটা মুছলাম, এগুলি আবার আমি একদম শেষে আবার করিয়ে দিচ্ছি। দেখো নেক্সট পার্টটা হচ্ছে 2 নম্বর। কি হবে? অন the sphere, that means small r equal to capital R। তাহলে স্মল r equal to যদি ক্যাপিটাল R হয় তাহলে এখানে যেখানে আমার ক্যাপিটাল R রয়েছে শুধু সেই জায়গায় স্মল r বসিয়ে দিলেই হলো, অর্থাৎ অরিজিনাল যে গোলকটা আছে তার ব্যাসার্ধ। তাহলে দাঁড়াচ্ছে দেখো E, জাস্ট এই ইকুয়েশন থেকে তুমি দেখতে পারো r কিউব রো ডিভাইডেড বাই 3 এপসাইলন আর স্কয়ার। আর স্কয়ার তাহলে বড় হবে কত হবে? স্মল আর স্কয়ার। এই দাঁড়াবে ইকুয়াল টু আর রো বাই 3 এপসাইলন। এটা হবে স্ফিয়ারের উপরে। দেখো বোঝা গেল কিনা? ক্লিয়ার? নেক্সট থার্ড পার্ট করব, যেটা হচ্ছে ইনসাইড অফ দ্য স্ফিয়ার। তাহলে ইনসাইড অফ দ্য স্ফিয়ার মানে স্মল আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর এর থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে কি হবে? চেঞ্জ শুধু একটাতেই হবে, এই আধানের পরিমাণ। আধানের পরিমাণটা দেখো আগে ছিল পুরো গোলকটা নিয়ে কাজ করেছিলাম, এখন যেহেতু গাউসিয়ান সারফেসটা অরিজিনাল গোলকের থেকে ছোট, তাহলে শুধুমাত্র সেই ছোট গোলকে আমার কত পরিমাণ আধান আছে আমার সেটা শুধু মাপতে হবে। তাহলে সেটা কিরকম? ইনসাইড অফ দ্য স্ফিয়ার নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখানে আগে বার করে নিই ইনসাইড অফ দ্য স্ফিয়ার যদি হয়। ইনসাইড অফ দ্য স্ফিয়ার হলে তাহলে ফার্স্ট আমাকে ছবিটা আঁকি। এর ক্ষেত্রে ছবিটা দাঁড়াবে এটা ও পয়েন্ট, এটা স্মল আর, ক্যাপিটাল আর এর এই হচ্ছে আমার গাউসিয়ান সারফেস। বোঝা গেল? তবে এই জায়গায় প্রচুর তুমি যে আধানগুলি দিয়েছো আধানগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, সুষমভাবে আয়িত করেছো। তাহলে এই অবস্থায় এই আর ব্যাসার্ধের ক্যাপিটাল আর ব্যাসার্ধের ছোট গোলকটির আধান সাপোজ Q1 দিয়ে ডিনোট করলাম। তাহলে Q1 এর ভ্যালু কত হবে? টোটাল চার্জ ছিল কতটা? Q। তাহলে ছোট গোলকের একক আয়তনে যদি এই পরিমাণ চার্জ থাকে, ছোট গোলকের আয়তনটা দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব টোটাল কতটা চার্জ আছে। তাই ছোট গোলকের আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইন্টু তাহলে রো ইকুয়াল টু 4/3 পাই আর কিউ ইন্টু রো এর ভ্যালু কত না কিউ ডিভাইডেড বাই 4/3 পাই স্মল আর কিউ। তার মানে Q1 এর ভ্যালু দেখো দাঁড়াচ্ছে এখানে, এটা 1 নম্বর থেকে বসিয়ে দিয়েছি, 4/3 পাই কেটে গেল আর কিউ বাই স্মল আর কিউ। তার মানে তুমি ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল কিউ ইন্টু কিউ এটা করতেই পারো। তাহলে এই হচ্ছে ওই ছোট গোলকটার চার্জ। এবার তাহলে ফ্রম গাউস থিওরেম, গাউস থিওরেমে আমরা কি অ্যাপ্লাই করব না ছোট গোলকের পৃষ্ঠে তার মানে কি আর দূরত্বে প্রাবল্য যদি ই হয় তাহলে আমি কি বলবো
ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তো এখানে কত আধান আছে? কিউ1, আর এপসাইলন কি? মাধ্যমের তড়িৎভেদ্যতা। অর ই ইন্টু ডিএস, ওই জায়গায় অ্যাঙ্গেলটা কত হবে? ঠিক আগের মতনই cos 0 ইকুয়াল টু কিউ1 এর ভ্যালু যদি তুমি বসিয়ে দাও, এটা দেখো দাঁড়াচ্ছে ক্যাপিটাল আর বাই স্মল আর এর কিউ বাই এপসাইলন। এবার cos 0 1 ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস ডিএস যদি করো, তাহলে ছোট যে গোলকটা যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে তার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা বসাবো। তাহলে এখানে বসাই। অর দেখো ই ইন্টু ইন্টিগ্রেটিং ওভার ডিএস মানে দাঁড়াচ্ছে তাহলে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর এর ইন্টু কিউ বাই এপসাইলন। অর ই ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন, এটা নিচে রয়েছে, ইন্টু আর স্কোয়ারের সাথে এই ক্যাপিটাল আর কিউবের একটা কেটে গেলে কিউ বাই স্মল আর কিউ। বোঝা গেল? তোমার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিউ এর ভ্যালুটা এখান থেকে তুমি আবার বসিয়ে দিতে পারো, বসিয়ে দিয়ে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো কত আসে। বোঝা গেল? এখানে দাঁড়াচ্ছে ই প্রপোর্শনাল টু আর ভেতরের দিকে, আর বাইরে ছিল কত? ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। তাহলে দেখো গ্রাফিক্যালি যদি এটাকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে গ্রাফটা কি রকম হবে, এটা মুছলাম। হ্যাঁ, দেখো আউটসাইডে এটা ছিল ই প্রপোর্শনাল টু 1 বাই ক্যাপিটাল আর দিয়ে ডিসটেন্স ডিনোট করেছিলাম এটা, আর 2 নম্বর ইনসাইডে যদি হয় তাহলে এটা ছিল ই প্রপোর্শনাল টু আর। দেখো ই প্রপোর্শনাল টু ক্যাপিটাল আর দাঁড়িয়েছে, কারণ আর কিউব গোলকটার ব্যাসার্ধ সেটা অবশ্যই ফিক্সড, রো ফিক্সড, বাদবাকিটাও কনস্ট্যান্ট। তাহলে এটা মুছলাম। তাহলে গ্রাফিক্যালি একে রিপ্রেজেন্ট যদি করি এই দুটো পার্টকে, তাহলে সেটা কি রকম হবে দেখো, এদিকে হচ্ছে দূরত্ব আর যাচ্ছে বা শুধু দূরত্ব, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এদিকে আছে প্রাবল্য, এটা অরিজিন। প্রাবল্য ম্যাক্সিমাম যেখানে হয়েছে সেটা হচ্ছে যেখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, মানে কি পৃষ্ঠে এর একটা ভ্যালু আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এবার সেন্টারে অর্থাৎ ইনসাইড মানে এই পার্টটা তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর এই পয়েন্টে, এখানে আর বাড়ছে এখানে আর কমছে, তার মানে এই জায়গায় হচ্ছে আর লেস দ্যান ক্যাপিটাল আর, এখানে আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। যদি হয় এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন আসছে, কারণ y ইজ ইকুয়াল টু mx এর মতন আসছে, আর এটা কি আসছে? এটা আসছে হাইপারবোলা এইভাবে বাইরের দিকটা। দেখো বোঝা গেছে কিনা? এই পার্টটা হচ্ছে ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, এই পার্টটা হচ্ছে ই প্রপোর্শনাল টু আর। ক্লিয়ার? আশা করি পুরোটাই ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ধরো ইনফাইনাইট চার্জ এমনভাবে রয়েছে যারা সেটা কাজ করছে একটা শীটের ন্যায়, তাহলে তুমি বলতে পারো ইনফাইনাইট শীট অফ চার্জেস। intensity near a point due to an infinite
sheet of charges। তার মানে কেসটা হচ্ছে একটা অসীম একটা পাত আছে যেটাকে চার্জ করা হয়েছে, এর খুব কাছের তা চার্জ ধরেছি, ধরে নাও প্লাস, অর্থাৎ পজিটিভ চার্জে একে দেওয়া হয়েছে। এর খুব কাছের একটা বিন্দু, সাপোজ এই বিন্দুতে আমি বার করতে চাইছি, তাহলে এই বিন্দুতে বার করতে চাইলে এটা খুব কাছে আছে। দেখো উভয় পাশে সমদূরত্বে আমি আরেকটা পয়েন্ট বি পেতে পারি, তাই এই এ পয়েন্টকে ঘিরে একটা খুব ক্ষুদ্র ক্ষেত্র ডিএস আমি কল্পনা করলাম। তাহলে এই যে ডিএস আছে, সেই ডিএস এর প্রাবল্য যেদিকে হবে, অবভিয়াসলি ইন্টেন্সিটিও প্রাবল্য যেদিকে হবে, ডিএস এর ডিরেকশনও সেম ডিরেকশনে হবে। একে ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করে যদি তুমি এখান থেকে যুক্ত করো, তাহলে কি পাচ্ছ? দেখো একটা চোঙের ন্যায় আচরণ করছে এটা। এটা হচ্ছে বি পয়েন্ট। দেখো ছবিটা বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে এই শীটটায় প্রতি ইউনিট ক্ষেত্রফলে, পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ চার্জ আছে সেটা জানা, তো সেটা ধরে নাও সিগমা, এবং ডিএসএ তে তাহলে কত আধান আবদ্ধ আছে সেটা বার করব। তারপরে আমি গাউসের সূত্র অ্যাপ্লাই করব। এখান থেকে যে বলরেখাগুলি বেরোবে লাইন অফ ফোর্স চার্জের জন্য, সেই লাইন অফ ফোর্সগুলি কোথা থেকে যাবে না ডিএসএ দেখো লম্বভাবে কাট করছে। যেহেতু এটা ইনফাইনাইটলি লং, তাহলে কিন্তু এই বাইরের দিকগুলি থেকে যে বলরেখা বেরোচ্ছে সেগুলি কিন্তু আমরা ধরতে পারবো না। তাহলে একমাত্র এই বলরেখাগুলি যেগুলি লম্বভাবে কাট করছে, তার মানে কি ই আর ডিএস তাহলে সেম ডিরেকশনে আছে। তো দেখো এর ক্ষেত্রে আমরা গাউসের থিওরেম কিভাবে অ্যাপ্লাই করব। লেট সারফেস চার্জ ডেনসিটি প্লাস সিগমা, যেহেতু পজিটিভ চার্জ ধরেছো, আর যদি নেগেটিভ ধরতে তাহলে মাইনাস সিগমা হতো, প্লাস সিগমা। দেয়ারফর চার্জ enclosed by the surface ds will be, তাহলে এই জায়গায় যে পরিমাণ আধান কনফাইন্ড রয়েছে সেইটা যদি কিউ হয়, সেই কিউ এর ভ্যালু তাহলে কত হবে? সিগমা ইনটু ডিএস। অ্যাকচুয়ালি এটাকে ডি কিউ লিখলে বেটার হয়, ডি কিউ ইকুয়াল টু এত। তাহলে যেখানে আমি টোটাল চার্জের কথা বিবেচনা করবো সেখানে ডি কিউ দিয়ে দেবো কিউ এর বদলে, বা তোমার যদি অসুবিধা হয় তুমি শুধু কিউ দিয়ে ছেড়ে দিতে পারো, ধরে নাও কিউ আছে। ফ্রম গাউস থিওরেম, গাউস থিওরেম কি বলছে? ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস। দেখো কটা তল আছে, দুই পাশে দুটো পার্ট আছে, তাহলে এটা 2 দিয়ে গুণ হবে, ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তাহলে কি বসবে? এপসাইলন নট। আর 2 ই ওদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ই ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস ডিএস cos 0 ইকুয়াল টু কিউ এর ভ্যালু কত? সিগমা ডিএস বাই এপসাইলন ফ্রম 1। और তাহলে E ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, ডিএস ডিএস ক্যান্সেল যদি হয়ে যায়, সিগমা বাই 2 এপসাইলন ফর এয়ার। और যদি কোনো মিডিয়াম না থাকে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য এটাই দাঁড়াবে ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট।
দেখো বুঝতে পারলে কিনা পুরো বিষয়টা, আশা করি বুঝতে পারছো। যদি এটা নেগেটিভ হতো তাহলে এই পয়েন্টে ই এর ভ্যালু ভেতরের দিকে হতো, তাহলে ই এর ভ্যালু ভেতরের দিকে হলে এই জায়গায় একটা নেগেটিভ সাইন আমরা ক্যারি করতাম। ক্লিয়ার? তাহলে দেখো ডান দিক থেকে যদি বাঁ দিকে যায়, সরি এই জায়গা থেকে যদি এই পাশে যায় তাহলে সেক্ষেত্রে পজিটিভ নিয়েছি, যদি উল্টো দিকে হয় তখন আমরা নেগেটিভ নেব। মুছছি। এবার এই বিষয়টা ধরো এরকম দুটো ইনফাইনাইট ইন্টেন্সিটি নিয়ার এ পয়েন্ট ডিউ টু অ্যান ইনফাইনাইট শিট অফ চার্জ করেছি, তাহলে এই জায়গায় যদি দুটো শিট থাকে ডিউ টু ধরে নাও টু ইনফাইনাইট শিট অফ চার্জ, তাহলে সেক্ষেত্রে তোমার ছবিটা কিরকম দাঁড়াবে দেখো। এই একটা আছে, এই একটা আছে, দুটো শিট আছে। সাপোজ দুটোতেই আমি প্লাস চার্জ দিয়েছি, ওকে। একটাতে ধরো এটাতে আছে সিগমা 1 পজিটিভ, এটা সিগমা 2 হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। তো দেখো এদের তিনটে পার্ট আসছে, এই এরিয়া, মাঝের এরিয়া এবং এই এরিয়া। তার মানে ব্যাপারটা কিরকম, এই যে শীট দুটো আছে তাদের মাঝখানে আমি বি এরিয়া হিসেবে ডিনোট করেছি, এ জোন দিয়ে ডিনোট করেছি এটার বাঁদিকে এবং সি জোন দিয়ে ডিনোট করেছি এটার ডান দিকে। তাহলে দেখো সিগমা 2 যেটা আছে তার দ্বারা এদিকে মনে করি E2 তৈরি করছে এবং সিগমা 1 এর জন্য এদিকে তৈরি হচ্ছে E1, তাহলে এদিকেও E1, কিন্তু এই অংশটাতে এর জন্য হবে E2, এদিকে হবে E2, এদিকেও হবে E2। তাহলে তুমি যদি ধরো যে যেটা তোমার এই দিকে যাচ্ছে, এদিকে একটা পজিটিভ এদিকে একটা নেগেটিভ যদি হয়, তাহলে দেখো E1 এর ভ্যালু কত হবে। ফার্স্ট হচ্ছে শুধু ভ্যালু লিখছি, E1 ইকুয়াল টু সিগমা 1 by 2 epsilon and E2 will be sigma 2 by 2 epsilon। এই মাত্র আমরা পেয়েছি। সুতরাং এই জোন বা এই অঞ্চলে দেখো E1 এবং E2 বোথ নেগেটিভ, কারণ এই পাশে এসছে, এ পাশে যদি আসে মানে তাহলে আমরা কি ধরবো সেটা নেগেটিভ। এখানে E1 ও E2 দেখো আমি ভেক্টর সাইন কিন্তু দিইনি, এটা তো তাই শুধু মান লিখেছি। E1 এবং E2 উভয়ই ঋণাত্মক, therefore তাহলে মোট প্রাবল্য কত, অবশ্যই কিন্তু নিয়ার এ পয়েন্ট। যদি E at A করে দিই সেটা দাঁড়াবে মাইনাস অফ E1 মাইনাস E2, তাহলে দাঁড়ালো কত মাইনাস সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন। ক্লিয়ার? বি অঞ্চলে দেখো E1 যেটা আছে সেটা পজিটিভ, E1 পজিটিভ কিন্তু E2 নেগেটিভ, এটা উল্টো দিকে আছে। therefore EB মানে কি বি অঞ্চল যেটা আছে সেখানকার মোট প্রাবল্য EB ইকুয়াল টু তাহলে কত হবে, সিম্পলি E1 মাইনাস E2। তাহলে E1 মাইনাস, কারণ দুটো ভেক্টরের আমরা জানি যদি এক ডিরেকশনে থাকে তাহলে তারা যোগ হয়, বিপরীত ডিরেকশনে থাকলে তারা বিয়োগ হয়, বড়টা মাইনাস ছোটটা। তাহলে E1 মাইনাস E2 যদি করি এই জায়গায় দেখো দাঁড়াচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2 ডিভাইডেড বাই 2 এপসাইলন। ক্লিয়ার?
নেক্সট সি অঞ্চলে, সি অঞ্চলে দেখো দুটোই পজিটিভ, E1 ও E2 উভয়ই ধনাত্মক। বোঝা গেল? তো যদি দুটোই ধনাত্মক হয় সুতরাং মোট যে প্রাবল্য হবে এসি এর ভ্যালু তাহলে কত হবে? সিম্পলি দুটোর যোগফল E1 প্লাস E2। ক্লিয়ার? E1 প্লাস E2 যদি হয় তাহলে এটা দাঁড়াচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম অর্থাৎ এয়ার এবং ভ্যাকুয়াম দুটো যে কোনো ক্ষেত্রে এপসাইলন উইল বি রিপ্লেসড বাই এপসাইলন নট। বারবার করে বলছি, দেখো এই জিনিসটা তুমি বুঝবে কিনা। ক্লিয়ার? তো এবার নেক্সট পার্টে যাব। Intensity near a point due to a thick sheet, charged sheet, ঠিক শীট বলবো না, ধরে নাও এটা প্লেট আছে, প্লেট বলাটাই বেটার। ডিউ টু এ থিক চার্জ প্লেট, তো ধরে নাও প্লেটটা এইরকম, তো তুমি একে চার্জ দিয়েছো এবং অবভিয়াসলি ইনফাইনাইটলি লং, তার জন্য এই সাইড থেকে কোনো বড় রেখা বেরোবে বলে মনে করবো না। খুব কাছে একটা বিন্দু ধরে নাও এই এ বিন্দুতে আমি বার করবো, তাহলে এ বিন্দুতে যে প্রাবল্য বার করবো সেটা দুটো পার্টের জন্য হবে। টোটাল যদি ই হয় এই জায়গায় ই এট এ মোট প্রাবল্য, সেটা দেখো এটা এবং এটা মনে হচ্ছে দুটো, কিছুক্ষণ আগে যেটা করলাম ইনফাইনাইটলি শীট অফ চার্জেস যেরকম করলাম, দুটো এরকম শীট যেন রয়েছে তাদের জন্য এ পয়েন্টে। তাহলে আমরা বাদিকে করলে আমরা কি করছি, দুটোই পজিটিভ ছিল, সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন করেছিলাম, সেটাই এবার করব। সিগমা 1 এবং সিগমা 2 ভ্যালু সমান, তাহলে জাস্ট সিগমা দিয়ে ডিনোট করব। লেট সারফেস চার্জ ডেনসিটি সিগমা, তাহলে এই দুটোর জন্যই এ পয়েন্টে প্রাবল্য ই যদি এর জন্য হয়, আবার দ্বিতীয়টার জন্য হবে ই। তুমি একটা কাজ করতে পারো, একটাকে E1 একটাকে E2 দিয়ে ডিনোট করলাম এখানে, তাহলে তুমি বলে দেবে কি সবই তো সমান, তাহলে তুমি কি বলবে E1 ইকুয়াল টু E2, তাহলে E1 ইকুয়াল টু যদি E2 হয়, দেয়ারফর আমি এটা কি করবো দেখো, E at A equal to simply E1 plus E2, E1 এর ভ্যালু কত না সিগমা বাই 2 এপসাইলন, তাহলে সিগমা বাই 2 এপসাইলন প্লাস সিগমা বাই 2 এপসাইলন, দ্যাটস মিন্স সিগমা বাই এপসাইলন হচ্ছে এ পয়েন্টের মোট প্রাবল্য। ক্লিয়ার? সবই কিন্তু সেই গাউসের থিওরেম থেকেই করছি। আজকে লাস্ট পার্ট যেটা করব, বা তোমরা নিজেরাও করতে পারো, ধরো এইরকম দুটো শীট রয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এর মাঝে বা এর যে কোনো দিকে কি হবে সে তোমরা নিজেরাই করে নিতে পারো। কীরকম বলো তো, এই একটা চার্জ শীট ধরো রয়েছে, এই একটা চার্জ শীট রয়েছে, সাপোজ যে কোনো একটা পজিটিভ, এটা পজিটিভ এটা ধরো নেগেটিভ, বা উল্টোটা ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। তাহলে এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে কি হবে, এটা বাড়ির টাস্ক হিসাবে থাকলো, তোমরা করবে, দেখো পারবে কিনা। যদি না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে
করে দেবো। দেখো বোঝা গেল কিনা। একটার জন্য মাইনাসের জন্য কি হবে, ই এর ভ্যালু হবে মাইনাস সিগমা বাই 2 এপসাইলন, আর একটার জন্য কত হবে প্লাস সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এবার এখানে বাদিকে গেলে আমরা যদি মাইনাস নিই, তাহলে মাইনাসের জন্য বাদিকটা কি হবে পজিটিভ হয়ে যাবে। এইভাবে নিয়ে তোমাকে করতে হবে কাজটা, আশা করি অবশ্যই পারবে। তো ছাত্ররা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালোই লেগেছে, বুঝতে পেরেছো। যারা নতুন এসেছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যারা অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে মিলিত হবে।